হ্যালো সবাইকে। আজকে বিড়াল নিয়ে খেলাধুলা করতেছিলাম। হঠাৎ বিড়াল অনেক চিল্লাচিল্লি শুরু করলো। খাবার দিতে গিয়ে দেখি খাবার শেষ, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম বিড়ালের খাবার আনতে। জাপানের অধিকাংশ মানুষ বিড়াল পোষে, তাই যে কোনো সুপার মার্কেটে গেলে বিড়ালের খাবার পাওয়া যায়। তো আমি সব জায়গা থেকে কিনি না, যেই জায়গায় সবচেয়ে ভালো পাওয়া যায় সেখান থেকে কেনার চেষ্টা করি। তাই আজকে চলে যাচ্ছি ওয়েলসিয়া সুপার মার্কেটে। আমাদের বিড়ালটা এখন বাংলাদেশি হয়ে গেছে। তার খাবার পছন্দ না হইলে সে খাবার তো খাবেই না, উল্টো চিল্লাচিল্লি শুরু করে। তাই সব ধরনের খাবার তার জন্য কিনতে পারি না। জাপানে বিড়ালকে জাপানি ভাষায় নেকো নামে ডাকা হয়, কিন্তু আমাদের বিড়ালের নাম সবাই ভালোবেসে আমরা রাখছি চাচা। চাচা নামটা চিসাই থেকে নিয়েছি। চিসাই মানে ছোট, আর যেহেতু আমাদের বিড়ালটা অনেক ছোট, তাই আমরা তাকে চাচা বলেই ডাকি। হঠাৎ দেখলাম পালং শাকের মতো কিছু একটা দেখা যেতেছে, কিন্তু আসলে পালং শাক না, কোনো একটা গাছের পাতা, কিন্তু লাল অনেক সুন্দর দেখা যাইতেছিল, তাই হাত দিয়ে একটু ধইরা দেখলাম। জাপানে কাজের চাপ অনেক বেশি, আর শহরের জীবনে অনেকেই একা থাকেন। বিড়াল শান্ত স্বভাবের হওয়ায় মানসিক প্রশান্তি দেয় এবং নিঃসঙ্গতা দূর করে, তাই অনেকেই বিড়াল পুষতে পছন্দ করেন। অনেকে আবার কুকুর পুষতে পছন্দ করেন, কিন্তু কুকুরের তুলনায় বিড়ালের যত্ন নিতে কম সময় লাগে, বাইরে নিয়ে যেতে হয় না, ফলে ছোট বাসা কিংবা ব্যস্ত জীবনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেয়। জাপানি সাহিত্য, অ্যানিমে, মাঙ্গা এবং শিল্পকলায়ও বিড়ালের প্রচুর উপস্থিতি রয়েছে। এমনকি আমাদের বাংলাদেশেও জাপানিজ কার্টুন ডোরিমনের অনেক জনপ্রিয়তা রয়েছে। জাপানে কম বেশি সব জায়গাতেই ক্যাট ক্যাফে রয়েছে, সেখানে মানুষ বিড়ালের সাথে সময় কাটাতে যায়। জাপানে বিড়ালকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানে বিড়ালের মূর্তি রাখা হয় এবং সেটাকে তারা মানেকি নেকো বলে ডাকে, এবং তারা মনে করে যদি মানেকি নেকোকে ডাকা হয় তাহলে সেটা তাদের সৌভাগ্য নিয়ে আসবে। অবশেষে চলে এসেছি ওয়েলসিয়া সুপার মার্কেটে। এইখান থেকেই বিড়ালের জন্য খাবার কেনাকাটা করব। কিন্তু ওয়েলসিয়া সুপার মার্কেটের এই স্টোরটাতে আসার অভিজ্ঞতা আমার এই প্রথমবারের মতো, তাই বিড়ালের খাবার কোন জায়গায় রাখা আছে সেটা আমার জানা ছিল না। তাই চিন্তা করলাম কোনো একজনকে জিজ্ঞাসা করি এবং বিড়ালের খাবার সম্পর্কে একটু জানি, তাই একজনকে খুঁজতেছিলাম। যেই ভাবা সেই কাজ, ওনাকে যাইয়া জিজ্ঞেস করলাম, নেকো নো গোহান ওয়া দোচিরা দেশু কা? উনি আমাকে বিড়ালের খাবার যেইখানে রাখা আছে ওইখানে নিয়ে গেল এবং দেখাইয়া চলে আসলো। খাবার নিতে যাইয়া মনে হইল, আরে আমি তো ঝুড়ি আনি নাই, ঝুড়ি ছাড়া তো খাবার এতগুলো খাবার নিতে পারবো না। তাই ঝুড়ি খুঁজতেছিলাম। একটু সামনে আগাইতেই ঝুড়ি দেখতে পাইলাম। ঝুড়ি নিয়ে আবার খাবারের জায়গায় ফিরে আসলাম। খাবার নিতে যাইয়া মনে পড়লো আমাদের জনাব তো আবার সব খাবার খায় না, তার জন্য আবার বাছাই করা কিছু এক্সট্রা খাবার আছে। তাই জনাবের জন্য বাছাই করা খাবারগুলা খুঁজতে লাগলাম। অবশেষে দেখতে পাইলাম বাছাই করা খাবারগুলা এখানে আছে। আমাদের বিড়াল মাগুরো মাছ ছাড়া কিছু খায় না, আর মাগুরো মাছ হইল টুনা মাছ, তাই বাইছা বাইছা টুনা মাছগুলা নিতেছিলাম। উপরে রাখা আছে মাছের পেস্ট, আর যেটা বিড়াল খুবই পছন্দ করে, তাই দেরি না করে এইটাও নিয়ে নিলাম কয়েক পিস। পাশেই দেখলাম স্পেশাল ফ্লেভারড যুক্ত কিছু খাবার আছে, ওইগুলো কয়েক পিস নিয়ে নিলাম। এগুলো বিড়াল অনেক পছন্দ করে। আর খাবারের দাম তো দেখতেই পারতেছেন, এক পিস 130 টাকা ভ্যাট সহ।
তাই একটু চিন্তা ভাবনা করে এই খাবার নিতেছি, কারণ আমি যে খাবারগুলো নিব এগুলা বিড়াল 8-10 দিনে খেয়ে ফেলবো, তাই একটু হিসাব করে এই খাবার নিতে হইতেছে। পাশেই দেখলাম রাখা আছে কাচ্চু ও ভুসি। এটা বাংলা কী বলে আমি নিজেও জানি না। এটা বিড়াল অনেক পছন্দ করে। মাঝে মধ্যে বিড়ালের অরুচি হইলে, খেতে পারতেছে না এরকম কিছু হইলে এটা দিলে বিড়াল অনেক খেয়ে ফেলে আর ওর রুচি চলে আসে। তাই চিন্তা করলাম এটাও 2 পিস নিয়ে নিলাম। এইটা নেওয়ার পরে দেখলাম অনেক খাবার হয়ে গেছে, তাই আমার সাবধানে খাবার নিতে হইতেছিল। তারপরও আর কয়েক পিস পেস্ট আর কয়েক পিস মাছ নিলাম। নেওয়ার পরে দেখলাম ঝুড়িতে অনেক খাবার হয়ে গেছে, তাই চিন্তা করলাম আজকের মতন এইখানেই থাক, আবার না হয় 1 সপ্তাহ পরে কেনাকাটা করতে আসবো। জাপানে বিড়ালের জন্য কাঁচা মাছ একদমই নিষিদ্ধ, কারণ কাঁচা মাছে ব্যাকটেরিয়া থাকতে পারে বা যে কোনো ধরনের জীবাণু থাকতে পারে। এই কারণে কাঁচা মাছ জাপানে বিড়ালকে খাওয়ানো নিষিদ্ধ। আর আমি এখন যেগুলো নিলাম সবগুলাই প্রসেসড, সিদ্ধ করা বিড়ালের উপযুক্ত খাবার। কেনাকাটা শেষ, এখন চিন্তা করলাম তাহলে যাওয়া যাক। চলে আসলাম রিসিপশনে। তো প্রত্যেকটা জিনিসের বারকোড দেওয়া ছিল, আর উনি বারকোডগুলো স্ক্যান করতেছিল আর আমি আশেপাশে দেখতেছিলাম। তো হঠাৎ উনি আমাকে জিজ্ঞাসা করলো পলিথিন লাগবে নাকি। আপনাদের তো বলা হয় নাই, জাপানে পলিথিন জন্য এক্সট্রা পে করতে হয়। আমি বড় সাইজের একটা পলিথিন নিলাম, আর যেটা 6 টাকা। যতগুলো পলিথিন নিব অতগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে।お会計が5711円でございます。こちらで。এই অল্প কয়েকটা খাবার নিয়ে হয়ে গেল 5711 টাকা। কিছু করার নাই, টাকা দিলাম। আর উনি আমাকে রিসিপ্ট দিতেছিল।ですね、クーポン出ております。お先失礼いたします。これ後で使える？ああ、大丈夫大丈夫。100円割引の。あ、これ対象買ってもらえれば引ける。ああ、はい、わかりました。はい、はい、すみません、ありがとうございました。はい、ありがとうございます。はい、すみません、ありがとうございました。উনি আমাকে রিসিপ্টের সাথে একটা কুপন কার্ড ধরায় দিল। যদি আমি পরবর্তীতে এই শপে আসি কেনাকাটা করতে, তাইলে আমাকে 100 টাকার একটা ডিসকাউন্ট দিবে। জাপানের সুপার শপগুলোতে সচরাচরই এরকম হয়ে থাকে যে একটা শেষ সময়ে একটা কুপন কোড ধরায় দেয়, পরবর্তীতে কেনাকাটা করতে আসলে হয়তো বা 5%, হয়তো বা 200 টাকা 100 টাকা একটা ডিসকাউন্ট দেয়। আর আপনি অবশ্যই যাতে তার দোকানে আসেন 200 টাকা 100 টাকা অথবা 5% ডিসকাউন্ট পাওয়ার জন্য। অতবর আমার কেনাকাটা শেষ, তাই আমি আর বেশি ভেজাল করলাম না। আমি বাড়ির পথে হাঁটা ধরবো, তাই ঝুড়িটা জায়গা মতন রাইখা এখন চলে যাওয়ার পালা। কুপন কোডটা আরেকবার দেখতেছিলাম, যাক দেখলাম এটা আমার কোনো কাজে আসবো না, কারণ এটার ভিতরে টাইম লিমিট দেওয়া ছিল, আর ওই টাইমের মধ্যে আমি আর আসবো না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।